ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল। আমি তোমাদের কৃষ্ণ স্যার। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10-এর তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। এই চ্যাপ্টারটাকে শুরু করছি, আর এটা হচ্ছে প্রথম ক্লাস আজকে। তো প্রথম ক্লাসে একদম ফার্স্ট যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কি। কারণ হচ্ছে আমরা এখানে পড়ব প্রথমে যেটা রয়েছে আমাদের কোষ বিভাজন কাকে বলে এবং কোষ চক্র কাকে বলে। তো কোষ বিভাজন পড়তে গেলে আমাদের খুব ভালোভাবে যেটা জানতে হবে, সেটা ক্রোমোজোম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা কিন্তু আমাদের থাকতে হবে। এই কারণে আমরা ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক এটা প্রথমে দেখব। তার আগে বলে দিই যে কোষ বিভাজনটা কি। কোষ বিভাজন হচ্ছে একটি পদ্ধতি। আমাদের প্রত্যেকটি জীব দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত, এবং আমাদের বৃদ্ধি বলো, কোনো স্থান কেটে গেল সেখানে ক্ষয়পূরণ বলো, এই সমস্ত বিষয় কিন্তু কোষ বিভাজনের প্রয়োজন হয়। এমনকি বংশ বিস্তারের সময় কোষ বিভাজনের প্রয়োজন হয়। তো এখন এই যে কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন হচ্ছে একটি যে পদ্ধতিতে একটি জনিত্রী কোষ বা মাতৃকোষ থেকে দুই বা তার বেশি সংখ্যক অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষ মানে হচ্ছে জনিত্রী কোষ থেকে যেটা সৃষ্টি হয় সেটাকে অপত্য কোষ বলে। তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে কোষ বিভাজন। আর কোষ চক্র কাকে বলে? কোষ চক্র হচ্ছে যে একটা কোষ বিভাজিত হলো, এবার সেটা আবার দ্বিতীয়বার বিভাজনের আগে পর্যন্ত বেশ কিছু পর্যায়ক্রমিক ঘটনার মধ্য দিয়ে যায়। অর্থাৎ একটা কোষ থেকে বিভাজনের পরে আরেকটা কোষ বিভাজনের মাঝখানের যে পর্যায়ক্রমিক ঘটনাগুলো রয়েছে, এটাকেই বলা হচ্ছে কোষ চক্র। আমরা এই সম্পর্কে ডিটেলসে পড়ব কোষ চক্র কি। তো প্রথমে আমরা দেখে নিই যে এই ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্কটা কি। প্রথমে আমরা যদি দেখি যে একটি কোষ, আমাদের মানব শরীরে তো অসংখ্য কোষ রয়েছে, আমরা একটি কোষ নিলাম। তো এই কোষের মধ্যে রয়েছে কি? কোষের মধ্যে রয়েছে হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকাতে রয়েছে ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ এবং তার মধ্যে রয়েছে জিন। এটা যদি আমরা ডান দিকের ছবিটা একটু ভালো করে খেয়াল করি, ভালো করে দেখো ডান দিকের ছবিটা। এই হচ্ছে হলুদ কালার যেটা দেখছো, এটা হচ্ছে একটা কোষ। আর সেই কোষের মধ্যে রয়েছে কি? নিউক্লিয়াস রয়েছে। কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, মানে নিউক্লিয় জালিকা থাকে। অ্যাকচুয়ালি কোষ বিভাজনের সময় যখন মানে একদম শুরুতেই কি করে না, ওই যে নিউক্লিয়াসের যে জালিকাগুলো সেগুলো জল বিয়োজন করে, মানে জল বেরিয়ে যায়। সেখান থেকে জল বেরিয়ে গেলে সেগুলো সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো অংশে ছড়িয়ে পড়ে। এগুলোকে বলা হয় এই ক্রোমাটিন তন্তু বলা হয়। এই যে ক্রোমোজোম দেখতে, এগুলো বলা হয় ক্রোমোজোম, এবং এখান থেকে দেখো তৈরি হচ্ছে কি? ক্রোমাটিন তন্তু। তাহলে এই হচ্ছে ক্রোমোজোম আসলো, এবং ক্রোমোজোম থেকে আসলো ক্রোমাটিন তন্তু। এবং এই ক্রোমাটিন তন্তু সেখান থেকে আমরা যদি আরো আস্তে আস্তে ভেতরে ঢুকি, তাহলে দেখবো এরকম ডিএনএ, ডাবল হেলিক্স স্ট্রাকচার বা দ্বিতন্ত্রী গঠন। এই যে দ্বিতন্ত্রী ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। এবং এই ডিএনএর মধ্যেই রয়েছে জিন। এই জিন হচ্ছে আমাদের জীবের বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ সমস্ত বৈশিষ্ট্যগুলি কিন্তু জিনের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে বোঝা গেল যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা একদম ছবির মতো দেখতে পেলাম। যে একটা কোষ, তার মধ্যে থাকছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে আমরা পাচ্ছি কি? ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে ভেঙে আসছে কি? ক্রোমাটিন তন্তু, এবং সেখান থেকে ডিএনএ, এবং তারপরে চলে আসছে কি? জিন। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। তো এবারে আমরা পরের স্লাইডে দেখব যে ক্রোমোজোমের প্রকারভেদ, মানে ক্রোমোজোম কত প্রকার হয়। ক্রোমোজোমের প্রকারভেদ, ওকে।
তো ক্রোমোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় অটোজোম, আর একটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব যে মানুষের ক্ষেত্রে মোট 22 জোড়া অটোজোম থাকে। মানে সংখ্যায় যদি তোমরা বলো তাহলে সংখ্যাটা হবে 22 জোড়া, মানে 44টি অটোজোম থাকে মানুষের কোষে। ক্রোমোজোমে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি বা 22 জোড়া। এবং সেক্স ক্রোমোজোম, এটা মানুষের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে দু রকমের থাকে। মহিলাদের ক্ষেত্রে XX থাকে, আর পুরুষদের ক্ষেত্রে থাকে XY। অর্থাৎ এই দু রকমের সেক্স ক্রোমোজোম থাকে, এটা মহিলাদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে, এক জোড়া। ঠিক আছে, তাহলে 22 জোড়া আর এক জোড়া। 22 জোড়া এটা মহিলাদের ক্ষেত্রে এরকম হবে, আর পুরুষদের ক্ষেত্রে হবে এই 22 জোড়ার সঙ্গে আরো এক জোড়া XY যুক্ত হবে, 23 জোড়া। বোঝা গেল? তাহলে মোট 23 জোড়া, মানে হচ্ছে সংখ্যায় যদি বলি তাহলে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। সংখ্যাতে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম কিন্তু আমাদের মানুষের কোষে থাকে, দেহকোষে থাকে। বোঝা গেল? তো এই যে ক্রোমোজোম আমরা দুভাগে ভাগ করলাম, এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ক্রোমোজোম আমরা লিখছি 22 জোড়া প্লাস এক জোড়া 23 জোড়া। তো এই যখন জোড়াতে থাকবে তখন এটাকে বলা হয় ডিপ্লয়েড সেট। মানে যখন ক্রোমোজোমগুলো থাকবে এরকম যে 22 প্লাস XY, এইটা যখন থাকবে তখন এটা হচ্ছে ডিপ্লয়েড সেট। 22 জোড়া, মানে অ্যাকচুয়ালি এটা একটু আমি ঠিক করে লিখি। আচ্ছা, যখন আমরা ডিপ্লয়েড সেট, এই ক্রোমোজোমের ডিপ্লয়েড সেট মানে কি, যখন ক্রোমোজোমগুলো আমরা এইভাবে লিখব 22 জোড়া প্লাস 22 জোড়া না লিখে আমি এইভাবে লিখছি 44 প্লাস XX, বা আমরা এইভাবে লিখতে পারি 44 প্লাস XY। এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। এই যে সেট, এই সেটটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড সেট। বুঝা গেল? এটাকে আমরা এইভাবে লিখি, তোমরা এটাকে 2n, এটাকে 2n আকারে লেখা হয়। আর যখন ক্রোমোজোমকে আমরা 22 প্লাস X অথবা 22 প্লাস Y এইভাবে যখন আমরা লিখব তখন সেটাকে বলা হবে হ্যাপ্লয়েড সেট। এটা হচ্ছে ডিপ্লয়েড সেট, এটা হলো হ্যাপ্লয়েড সেট। হ্যাপ্লয়েড সেটকে আমরা n দ্বারা প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করব? n দিয়ে প্রকাশ করব। তাহলে ক্রোমোজোমের আমরা প্রকারভেদটা মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা এই ক্রোমোজোমের বাহ্যিক যে গঠন, এই গঠনটা আমরা একটু ডিটেলসে জানব। ক্রোমোজোমের গঠন, একটি আদর্শ ক্রোমোজোম যদি আমরা দেখি তাহলে নিম্নলিখিত এই অংশগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নলিখিত অংশগুলোর সমন্বয়ে গঠিত হয়। তোমাদের কিন্তু ক্রোমোজোমের গঠন চিত্র অঙ্কন আসে, যদি চিত্র অঙ্কন আসে তাহলে তোমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমরা আঁকবে। খুব সিম্পল একটা চিত্র যেটা পেন্সিল কেস করে আঁকা যায়, এটা আঁকবে। আর ক্রোমোজোমের যদি গঠন বলে তাহলে আমি যে পয়েন্টগুলো আলোচনা করব সেই পয়েন্টগুলো আমি তো লিখেই দিয়েছি। পয়েন্টগুলো যেমন ধরো ক্রোমাটিড রয়েছে, ক্রোমানিমাটা রয়েছে, ক্রোমোমিয়ার রয়েছে, প্রাথমিক খাদ রয়েছে, আরো স্লাইড আছে আমরা দেখব। তো এই পয়েন্টগুলো এবং যে কথাগুলো আমি আলোচনা করব সেইগুলো তোমরা একটু লিখে নেবে বা বইতেও তোমরা পেয়ে যাবে। জাস্ট এখন বুঝে নাও ক্রোমোজোমের গঠনটা, প্রথমে কাজ হবে তোমাদের বুঝে নেওয়া। তাহলে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমোজোমের
একটি বিশেষ অংশ হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডটা কি? তোমরা যদি দেখো এই যে নিচের যে ছবিটা যদি দেখো তাহলে দেখবে একটা ক্রোমোজোমে একদম লম্বালম্বি ভাবে, এই দেখো লম্বালম্বি ভাবে সুতোর মতো দুটো অংশ দ্বারা, এই দেখো দুটো সুতোর মতো অংশ দ্বারা গঠিত হয়েছে। এই সুতোর মতো যে অংশগুলো দিয়ে গঠিত হয়েছে এটাকেই বলা হচ্ছে কি ক্রোমাটিড। একদম দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত লম্বালম্বি যে সূক্ষ্ম সুতোর মতো অংশ তাকেই বলা হচ্ছে ক্রোমাটিড। তো এটাই তোমরা লিখে দেবে। এবার আমরা নেক্সট পয়েন্ট যেটা দেখবো সেটা হচ্ছে ক্রোমানিমাটা। ক্রোমো হয়েছে ক্রোমানিমাটা হবে বানানটা ক্রোমানিমাটা। তো ক্রোমোনিমাটাটা হচ্ছে ইন্টারফেস, আমরা কোষ বিভাজনের বিভিন্ন দশা আছে, সেই কোষ বিভাজনের দশায় যদি আমরা ইন্টারফেস দশাটা দেখি, তো ইন্টারফেস দশাতে ক্রোমোজোমের মধ্যে যে সূক্ষ্ম তন্তু থাকে সেই তন্তুগুলোকে বলা হচ্ছে ক্রোমোনিমাটা, এক বচনে বলা হয় ক্রোমোনিমা। এবার যখন মেটাফেজ দশাতে আসে তখন এই ক্রোমোনিমা, ভালো করে এই ছবিটা লক্ষ্য করে দেখো, যখন মেটাফেজ দশাতে আসে তখন এই ক্রোমোনিমাগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রোমাটিড গঠন করে। তার মানে আমরা এই নিচের ছবিটিতে যেটা ক্রোমোনিমা, আমরা এই যে ক্রোমোনিমা মানে এই যে সূক্ষ্ম তন্তু, দেখো ক্রোমোনিমা এবং ক্রোমাটিড কিন্তু একই জিনিসকেই দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি ভালো করে এটা বুঝবে, ক্রোমোনিমা এবং ক্রোমাটিড এই দুটো জিনিস অ্যাকচুয়ালি একই জিনিস। ইন্টারফেস দশাতে আমরা বলছি ক্রোমোনিমা, ইন্টারফেস দশাতে আমরা বলছি ক্রোমোনিমা। আর যখন মেটাফেজ দশায় এগুলো কুণ্ডলীকৃত হয়ে তৈরি করছে কি ক্রোমাটিড, তখন আমরা ওই ক্রোমোনিমাটাকেই বলছি কি ক্রোমাটিড। এইটা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নেবে। তাহলে ক্রোমাটিড আর ক্রোমোনিমা দুটো জিনিস কিন্তু একই জিনিস। এবারে আসছি পরের পয়েন্ট, ক্রোমোমিয়ার। এটা কি? এবার দেখো এই যে ক্রোমোনিমা, এর ডেনসিটি কিন্তু বা ঘনত্ব কিন্তু সব জায়গায় একই রকম নয়। ডেনসিটিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। দেখো এটা এরকম কুণ্ডলী হয়েছে না, এরকম এরকম কুণ্ডলী হয়েছে। তো কুণ্ডলী যখন হয়েছে তখন এই সমস্ত জায়গায় কি ডেনসিটি গুলো বেশি, এই সমস্ত জায়গাগুলোতে ডেনসিটি বেশি। এই পুঁতির মতো দেখো অংশগুলো তৈরি হয়েছে, পুঁতির মতো অংশগুলো তৈরি হয়েছে, এখানে ডেনসিটি বেশি। এইগুলোকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ারটা অবস্থিত কোথায় না ক্রোমোনিমাতে। আর ক্রোমোনিমা এবং ক্রোমাটিড কিন্তু একই জিনিস, বিভিন্ন দশায়, শুধু নামটা আলাদা। যখন মেটাফেজ দশায় তুমি দেখছো তখন সেটা ক্রোমাটিড, আর যখন ইন্টারফেজ দশায় দেখছো তখন সেটা ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা, এটাকে আমরা এক বচনে বলছি ক্রোমোনিমা। ওকে। তো প্রাথমিক খাঁজ হচ্ছে কি, যে এই যে ক্রোমোজোম তার ঠিক মাঝ বরাবর এইখানে একটি খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে। ক্রোমোজোমের একদম মাঝ বরাবর একটি খাঁজ থাকে, এই খাঁজটিকেই বলা হচ্ছে মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ। এবং এই মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজের যে অংশটি মানে এটা ঘনকাকার যে অংশটা থাকে, যেখানে কোনো যদি আমরা রঞ্জক দিয়ে ক্রোমোজোমকে মানে রঞ্জকের মধ্যে ডোবাই, তাহলে এই অংশটি রঞ্জিত হয় না, তো অরঞ্জিত থাকে। তাহলে এই যে অংশটি অরঞ্জিত আছে যে খাঁজের মধ্যে, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই অরঞ্জিত অংশটিকে বলা হচ্ছে কি বলা হচ্ছে না সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ারে দেখো এই পাশে এই বাঁ দিকে একটা অংশ, ডান দিকে একটা অংশ রয়েছে, এগুলো বলা হচ্ছে ক্রোমোজোমের বাহু। এখানে দেখো ক্রোমোজোমের বাহু, এই যে এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর দুপাশে রয়েছে বাহু। তাহলে মুখ্য খাঁজ, যদি মুখ্য খাঁজ নিয়ে কি লিখবে, লিখবে ক্রোমোজোমের ঠিক মাঝ বরাবর যে খাঁজ থাকে তাকে মুখ্য খাঁজ বলা হয়। এবং এই মুখ্য খাঁজের যে অংশটি অরঞ্জিত অবস্থায় থাকে, যে গোলাকার অংশ, তাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং সেন্ট্রোমিয়ারের দুপাশে থাকে কি না ক্রোমোজোমের দুটি বাহু থাকে। ঠিক আছে। আর একটা যদি আমরা জিনিস দেখি, তা সেন্ট্রোমিয়ারের সঙ্গে প্রোটিন নির্মিত প্লেট সদৃশ দুটো জিনিস যুক্ত থাকে। এইখানটা একটু ভালো করে খেয়াল করো, এখানে এরকম প্লেটের মতো দুপাশে দেখো দুটো সাদা অংশ দেখা যাচ্ছে। তাহলে প্রোটিন নির্মিত প্লেট সদৃশ দুটি অংশ থাকে, এদের বলা হচ্ছে কাইনেটোকোর।
কাইনেটোকোর। কি দেখা যাচ্ছে? কাইনেটোকোর কোথায় থাকে? যেটা আমরা সেন্ট্রোজোম দেখলাম, সেন্ট্রোমিয়ার দেখলাম। তো এই সেন্ট্রোমিয়ারের উপরে প্রোটিন নির্মিত যে অংশটি রয়েছে, প্লেট সদৃশ যে অংশটি রয়েছে, যাকে বলা হচ্ছে কাইনেটোকোর। এবং ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড থাকে, দুটো ক্রোমাটিডের মধ্যে দুটো কাইনেটোকোর থাকে, দুপাশে দুটো কাইনেটোকোর থাকে। আর একটা জিনিস যদি আমরা দেখি তাহলে দেখব যে ক্রোমোজোমে এই কাইনেটোকোর গুলো দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অনুনালিকা বেরিয়েছে, দেখো এই পাশে কিছু আর এই পাশে কিছু অনুনালিকা রয়েছে। এরকম প্রায় 40টি অনুনালিকা যুক্ত থাকে, যেগুলো বেম গঠনের সময় কাইনেটোকোরের সঙ্গে এরা এই বেম তন্তু গঠনে সাহায্য করে। তাহলে আমরা প্রাথমিক খাঁজ এবং সেন্ট্রোমিয়ারটা দেখলাম। এবারে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের অবস্থানটা বিভিন্ন জায়গায় হতে পারে এবং তার উপরে নির্ভর করে আমরা ক্রোমোজোমকে বিভিন্ন রকম নাম দিই। তো এবার আমরা সেই জিনিসটা একটু দেখে নেব। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা 4টে ভাগে ভাগ করি। তোমরা যদি ছবিটা ভালো করে দেখো তাহলে এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রথম যেটা রয়েছে দেখো, সেন্ট্রোজোমটা ক্রোমোজোমের ঠিক মাঝখানে রয়েছে, দুপাশে দুটো ক্রোমাটিড একদম ঠিক মাঝখানে রয়েছে। যদি একদম মাঝখানে থাকে তখন তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দ্বিতীয় ছবিটা দেখো, মাঝখান থেকে কিছুটা সরে আছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান যদি মধ্যবিন্দু বা মাঝখান থেকে কিছুটা সরে থাকে তখন তাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ছবি দেখেই কিন্তু আমাদের সংজ্ঞা মুখস্থ হয়ে যাচ্ছে। এরপরেরটা দেখো, এখানে এই যে সেন্ট্রোমিয়ারটা রয়েছে, এটা কোথায় রয়েছে? এটা একদম টেলোমিয়ার, মানে এই প্রান্তভাগকে টেলোমিয়ার বলা হয়। তো টেলোমিয়ার বা প্রান্তভাগের কাছাকাছি রয়েছে। যদি সেটা থাকে তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং যদি এই সেন্ট্রোমিয়ারের অবস্থান একদম একদম প্রান্তে থাকে তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান একদম যদি প্রান্তে থাকে তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, শেষ প্রান্তে অবস্থান করলে। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে আমরা দেখলাম যে ক্রোমোজোমকে আমরা 4 ভাগে ভাগ করি। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমের গঠন যখন বর্ণনা করতে বলবে তখন এই পয়েন্টগুলোকে তোমরা উল্লেখ করতেও পারো, ভালো হয়। বড় যদি 6 নম্বরের কোশ্চেন আসে তাহলে উল্লেখ করবে, তা না হলে শুধু নামগুলো বলে দিলে হবে, সংজ্ঞা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? এবং আমরা ক্রোমোজোমের যদি পরবর্তী পয়েন্টটা দেখি তো সেটা হচ্ছে গৌণ খাঁজ। গৌণ খাঁজটা কি? যদি কোনো ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া আরো যদি কোনো একটি খাঁজ থাকে, যেমন দেখো এখানে একটি খাঁজ রয়েছে, তাহলে মুখ্য খাঁজ ছাড়াও যদি আরো কোনো খাঁজ থাকে যেটা অরঞ্জিত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় গৌণ খাঁজ। এবার আমরা যেটা আসবো সেটা হলো নিউক্লিওলার অর্গানাইজার। এই যে গৌণ খাঁজ অঞ্চলটি, এই গৌণ খাঁজ অঞ্চলটি ইন্টারফেজ দশায় নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে এই নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে। নিউক্লিয়াসের মধ্যে থাকে একটি ঘন অংশ যেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে। আবার টেলোফেজ দশায় যখন নিউক্লিওলাস, আমরা কোষ বিভাজন যখন পড়বো তো কোষ বিভাজনে দেখবে টেলোফেজ একটি দশা আছে, সেখানে এই নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এবং সেই সময় টেলোফেজ দশাতে এই নিউক্লিওলাস যেটা রয়েছে এখানকার যে ডিএনএ এই গৌণ খাঁজের এই অংশে যে ডিএনএ রয়েছে এই অংশটি কি করছে? নিউক্লিওলাস সংশ্লেষে সাহায্য করে। তাহলে ইন্টারফেজ দশায় নিউক্লিওলাসের সঙ্গে গৌণ খাঁজ অঞ্চলটি যুক্ত থাকে। আবার টেলোফেজ দশাতে এই গৌণ খাঁজের ডিএনএ নিউক্লিওলাস সংশ্লেষ করে, এই জন্য এর একটি নাম হচ্ছে NOR, নিউক্লিয়াস অর্গানাইজার রিজিয়ন। এটা কিন্তু পরীক্ষায় আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। NOR
কি বা এটা কোথায় থাকে। তাহলে NOR যদি কোথায় থাকে প্রশ্ন হয়, তখন তোমরা বলবে যে ক্রোমোজোমের গৌণ খাঁজ অঞ্চলে NOR এটি অবস্থান করে। আর এটা কি, এটা হচ্ছে কি যদি বলে, তাহলে বলবে যে এর পুরো নামটা হচ্ছে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন মানে নিউক্লিওলাসটা ওইখানে সংশ্লেষ হয়, এই গৌণ খাঁজ অঞ্চলের যে ডিএনএ সেটা নিউক্লিওলাস সংশ্লেষ করে। নিউক্লিওলাসটা কি তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস, এটা সংশ্লেষ হয় এই গৌণ খাঁজ অঞ্চলে। তাই এই অঞ্চলটির একটি নাম হচ্ছে NOR, নিউক্লিয়াস অর্গানাইজার রিজিয়ন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, এবং এটা কিন্তু প্রশ্ন আসে খুব। আচ্ছা, পরের পয়েন্ট আমরা আসবো, সেটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটটা কি? এই গৌণ খাঁজ অঞ্চলটি যদি একদম প্রান্তের দিকে একটু অবস্থান করে, তখন এই অঞ্চলটি মানে প্রায় সমব্যাস সম্পন্ন গোলকের মতো ফোলা, গোলক বা বাল্বের মতো ফোলা হয়। বোঝা গেল? যদি এই গৌণ খাঁজ অঞ্চলটি প্রান্তের দিকে অবস্থান করে, তখন এটি সমব্যাস সম্পন্ন গোলকের মতো বা বাল্বের মতো ফোলা একটি অংশ হয়। এটাকে বলা হয় স্যাটেলাইট, এবং এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। চলো এবারে দেখবো আমরা টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একদম দেখো প্রান্তভাগ, ক্রোমোজোমের যে একদম প্রান্তভাগ রয়েছে এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। আর এই টেলোমিয়ারের কাজটা কি? টেলোমিয়ারের কাজ হচ্ছে একটি ক্রোমোজোমকে আরেকটি ক্রোমোজোমের সঙ্গে, প্রান্তভাগের সঙ্গে যুক্ত হতে দেয় না। ঠিক আছে? তো এই হচ্ছে ক্রোমোজোমের গঠন। যদি তোমাদের পরীক্ষায় এখানে তো শর্ট কোশ্চেন অনেক রকম আসতেই পারে, সেগুলো আলোচনা হলো। যদি বড় কোশ্চেন আসে, বড় কোশ্চেন আসতে পারে তোমাদের ক্রোমোজোমের গঠন লেখো। তাহলে আমি টোটাল তোমাদের যে 8টি পয়েন্ট বললাম, এই 8টা পয়েন্ট কিন্তু তোমরা এক এক করে বলবে। ক্রোমাটিড, ক্রোমানিমাটা, ক্রোমোমিয়ার, প্রাথমিক খাঁজ, সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ার সম্পর্কেও আমি বললাম যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করি, সেটা তোমরা দেখলে। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। আচ্ছা, তারপরে আমাদের 5 নম্বর পয়েন্ট আসছি, মানে সেন্ট্রোমিয়ার মানে কি, প্রাথমিক খাঁজ এবং সেন্ট্রোমিয়ারের পরেই আসছি গৌণ খাঁজ। এবং গৌণ খাঁজ অঞ্চলে রয়েছে NOR। গৌণ খাঁজটাকে আমরা NOR বলি কারণ এখানে নিউক্লিওলাস সংশ্লেষ হয় বলে এটাকে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন বা NOR বলা হয়। তারপর আসি স্যাটেলাইট। মানে স্যাটেলাইট হচ্ছে যদি আমাদের এই গৌণ খাঁজটি একদম প্রান্তের দিকে অবস্থান করে, তাহলে প্রান্তভাগটা ফুলে একটা বাল্বের মতো, গোলাকার বাল্বের মতো অংশ হয়, তাকে বলা হচ্ছে স্যাটেলাইট। আর যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। এবং তারপরে হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার মানে একদম প্রান্তভাগকে বলা হচ্ছে টেলোমিয়ার। তো আশা করি এই ক্লাসটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। আরেকটি কথা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন, অর্থাৎ এটা তো আমাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাস হলো, এবার পরপর এরকম ক্লাস আসতেই থাকবে। তো তার নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি ক্লিক করে রেখো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।